মাসুদ রানা সিরিজের স্রষ্টা বা জনক স্যার কাজী আনোয়ার হোসেন গত ১৯শে জানুয়ারি ২০২২ রোজ বুধবার এই পৃথিবী ছেড়ে চলে যান। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। মাসুদ রানা সিরিজের মাধ্যমে স্যার কাজী আনোয়ার হোসেন আমাদের সবার মাঝে বেঁচে থাকবেন এই কামনা করি। আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের স্নাইপার দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ ২০০৭ সাল, পার্ট 4। তীব্র রোদ থেকে ছায়া এসে প্রথমে সব অন্ধকার লাগলো। চোখ পিট করে দৃষ্টি মানিয়ে নিল ডানকান। কয়েকটা গাড়ি আছে ভেতরে, তবে সেগুলো ছাড়িয়ে তার চোখ চলে গেল ছাউনির মাঝামাঝি জায়গায় বেঞ্চে বসে। সেখানে বেশ কয়েকজন লোক মনোযোগ দিয়ে কাজ করছে। বাতাসে গ্যাসোলিন, গ্রিজ আর কেমিক্যাল সলভেন্টের গন্ধ আসছে। কানে আসছে ইস্পাতের তৈরি যন্ত্রাংশের জোড়া দেওয়ার ক্লিক ক্লিক শব্দ। পায়ের আওয়াজ শুনে কয়েকজন চোখ তুলে তাকালো। তাদের দিকে তাকিয়ে হেসে হাত নাড়ল ডানকান। দৃষ্টিতে বিরক্তি ফুটল। কোনো কথা না বলে আবার কাজে মন দিল লোকগুলো। কয়েক পা এগোতেই সারি সারি মেশিন গান আর অ্যাসল্ট রাইফেল দেখতে পেল ডানকান। টুকরো টুকরো করে ফেলা হচ্ছে অস্ত্রগুলো। তেল গ্রিজ দিয়ে পরিষ্কার করা হচ্ছে প্রতিটা অংশ, তারপর আবার জোড়া দেওয়া হচ্ছে। এক পাশে স্তূপ করে রাখা হয়েছে বুলেটের বেশ কয়েকটা ক্রেট। পরিষ্কার করা অস্ত্রগুলোতে সেখান থেকে গুলি লোড করছে আলাদা দুজন। কর্মরত লোকগুলোর চেহারা কাঠিন্যে ভরা, তাদের ঊর্ধ্বাংশ অনাবৃত। সেখানে হাজারো ক্ষতের দাগ দেখা যাচ্ছে। কাজ করতে করতে সিগারেট ফুঁকছে তারা। মাঝে মাঝে মেয়ে সংক্রান্ত নোংরা রসিকতা করছে। একই সঙ্গে যন্ত্রের মতো চলছে হাত। জাত যোদ্ধা এরা, মনে মনে ভাবল ডাক্তার। অস্ত্রগুলো ওদের সত্তারই একটা অংশ, ঠিক মাসুদ রানার মতো। মন দিয়ে কিছুক্ষণ লোকগুলোর কথাবার্তা শুনল সে। তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করছে। কি চিন্তা করে লড়াকু মানুষেরা, কোন কোন জিনিস তাদের আকৃষ্ট করে। ভাবতে ভাবতে হঠাৎই জবাবটা পেয়ে গেল ডানকান। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, তুখোড় সাইকিয়াট্রিস্ট বুঝতে পেরেছে এদের মনস্তত্ত্ব। সে জানে কিসের টানে ছুটে আসবে রানা। আমি বলবো তুমি একটা মরিচিকার পেছনে ছুটছ, গম্ভীর গলায় বললেন কর্নেল র্যাক্টার। রাইফেলটা চিরদিনের জন্য হারিয়ে গেছে। ওটার কখনো কেউ চোখেও দেখতে পাবে বলে মনে হয় না। রানার খুব ইচ্ছে হলো বলতে, এই কয়েকদিন আগেই ম্যারিল্যান্ডে অস্ত্রটা দিয়ে প্র্যাকটিস করেছে ও। ব্যাপারটা গোড়া থেকে খুলে বলবেন প্লিজ। সামান্য বিরতি নিয়ে পাইপ ধরালেন কর্নেল। তারপর আয়েশ করে টান দিয়ে বলতে শুরু করলেন, ব্ল্যাক কিং হচ্ছে উইনচেস্টারের মডেল 70 রাইফেলের সবচেয়ে নিখুঁত আর উন্নত একটা সংস্করণ। বেসিক্যালি মডেলটাকে আগে বুলগান বলা হতো, তবে 1965 সালে কোম্পানি ওটাকেই কিছুটা পরিশীলিত করে প্রেজেন্টেশন রাইফেল হিসেবে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। পরীক্ষামূলকভাবে 10টা রাইফেল তৈরির পর কোনো একটা রহস্যজনক কারণে প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, রাইফেলগুলোর ব্যারেল ছিল স্বাভাবিকের চেয়ে একটু ভারী আর দৈর্ঘ্য ছিল তুলনামূলকভাবে বেশি। বারটা তৈরি করা হয়েছিল অরিগনের সালম থেকে আনা একটা আমেরিকান ওয়ালনাট গাছের কাণ্ড দিয়ে। কোনো এক বিচিত্র কারণে কাঠটার রং ছিল কুচকুচে কালো, আর এই কারণেই আদর করে রাইফেলগুলোর নাম রাখা হয় ব্ল্যাক কিং। সাকুল্যে ওই 10টাই তৈরি হয়েছিল এই রাইফেল, সিরিয়াল নাম্বার 99991 থেকে 100000 পর্যন্ত। আমার সৌভাগ্য হয়েছে এর কয়েকটা দিয়ে প্র্যাকটিস করার। সত্যি রাইফেলের জগতে রাজাই ওগুলো। বানানোর পর কি ঘটলো ওগুলোর ভাগ্যে, জানতে চাইল অ্যারিক।
পাবলিসিটির জন্য সেই আমলের বিশ্বসেরা কয়েকজন শুটারকে বন্দুকগুলো উপহার দেয় উইনচেস্টার কোম্পানি। এখন অবশ্য ওগুলো সবই মিউজিয়াম, নয়তো প্রাইভেট কালেক্টরের শোকেছে শোভা পাচ্ছে, শুধু শেষেরটা ছাড়া, নাম্বার 1000000 দশম ব্ল্যাক কিং। কাকে দেওয়া হয়েছিল ওটা জানতে চাইল অ্যারিক কোম্পানির একজন স্টাফকে। লোকটার নাম জোনাস পাওলার, অসাধারণ এক শুটার। অনেক বছর থেকেই উইনচেস্টারের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে জড়িত ছিল সে। বিভিন্ন মডেলের অ্যাকিউরেসি টেস্ট করত। ব্ল্যাক কিং উপহার দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটা তার অবদানের স্বীকৃতি দেয়, তবে সেটা শুধু কৃতজ্ঞতার জন্যই নয়, বড় মাপের শুটার ছিল ফাওলার। দুবার উইলডন কাপ জিতেছে সে। ইংল্যান্ডের বিসলিতে 1000 ইয়ার্ড ম্যাচেরও চ্যাম্পিয়ন হয়েছে একবার। এনআরএ তাকে শুটার অব দ্য ইয়ার ঘোষণা করে 1964 সালে। সেই আমলের সেরা শুটারদের একজন ছিল পাওলার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দশম ব্ল্যাক কিংয়ের কথা বলুন, রানা বলল। আপনার লেখা বইগুলো পড়েছি আমি, কোথাও ওটার বিষয়ে তেমন কোনো তথ্য নেই। কারণ কি? কারণ বইগুলো টেকনিক্যাল সাবজেক্টের উপর লেখা, সেখানে ইতিহাস বর্ণনার সুযোগ নেই। ইতিহাস? কারেক্ট। এক মুখ ধোঁয়া ছাড়লেন র্যাটনার। জোনাস পাওলারের জীবন নিয়ে ইতিহাস সৃষ্টি হতে পারে। সেখানে যেমন আছে আনন্দ আর বীরত্বের ঘটনা, তেমন আছে করুণ দুঃখের কাহিনী। খুলে বলবেন প্লিজ? পাওলারের শুরুটা বেশ রহস্যময়। হঠাৎ করেই শুটিংয়ের জগতে উদয় হয় সে 50-এর দশকের শেষে। বয়স নিতান্ত কম নয় তার তখন। আগে কখনো তার নাম শোনা যায়নি। 56 সালে একটা কম্পিটিশনে যোগ দিয়ে সবার নজরে আসে। এর পরের কয়েক বছর শুটিং জগতে রাজার মতো কাটা সে, নাম ডাক করে ফেলে। ব্ল্যাক কিংটা পাবার পর বিভিন্ন প্রতিযোগিতায় সেটা ব্যবহার করে ফাওলার। বেশ কিছু ট্রফিও জেতে। 10টা ব্ল্যাক কিংয়ের মধ্যে তারটাই নিয়মিত কম্পিটিটিভ শুটিংয়ে ব্যবহার হয়েছে, আর তা শুধু জোনাসের হাতে নয়। বয়স হয়ে গিয়েছিল। বন্দুকটা হাতে তুলে নেয় তারই ছেলে টমাস। বাবার পথ ধরে কম্পিটিটিভ শুটিংয়ের নাম লেখায়। আমি দেখেছি তাকে একবার। চমৎকার ছেলে, সত্যি প্রতিভাবান। বাবার যোগ্য উত্তরসূরি। হার্ভার্ড ল স্কুলে আইন পড়ছিল টমাস। একই সঙ্গে শুটিংয়ের নতুন প্রতিভা হিসেবে নাম ডাক হচ্ছিল। উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। এমন সময় ঘটল দুর্ঘটনাটা। সালটা সম্ভবত ছিল 1972। টমাস তখন সবে ন্যাশনাল 1000 ইয়ার্ড কম্পিটিশনে দ্বিতীয় হয়েছে। এক বিকালে বাপ বেটা শিকারে গেল। বন্দুকের একটা অভিশাপ আছে। যখনই ভাববে তুমি জিনিসটার নারী নক্ষত্র জেনে গেছো, তখনই ওটা তোমাকে শাস্তি দেবে। ওদের বেলায়ও তাই ঘটল। গান ক্যাসের মধ্যে রাখার সময় অসাবধানে জোনাসের ব্ল্যাক কিং থেকে একটা গুলি বের হয়ে গেল, আর সেটা গিয়ে লাগলো টমাসের মেরুদণ্ডে। প্রায় 2 বছর হাসপাতালে কাটালো ছেলেটা। ডাক্তাররা অনেক চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। চিরদিনের জন্য দেহের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেল তার। হুইল চেয়ারে ঠাঁই হলো বাকি জীবনটা। এক মুহূর্তের অসাবধানতায় টমাসের ভবিষ্যৎ তছনছ হয়ে গেল। এর জন্য নিজেকে ক্ষমা করতে পারেনি জোনাস। মাসখানেক পর বারমন্টের ফ্যামিলি কেবিনে আত্মহত্যা করে সে, মুখে বন্দুক ঠেকিয়ে। কিছুদিন পর তার মাও হার্ট অ্যাটাকে মারা যায়। ভাই বোন ছিল না টমাসের। একেবারেই একা হয়ে পড়ে সে। আর ব্ল্যাক কিং, সেটা নিয়ে কী করা হলো? টমাস নিজের কাছে রেখে দেয় ওটা। ব্যাপারটা অদ্ভুত, তাই না? যেটার কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, অন্য কেউ হলে সেটা হয় নষ্ট করে ফেলতো, নইলে বিক্রি করে দিত। কিন্তু টমাস ফাওলার অন্য ধাতের মানুষ। রাইফেলটাকে দোষ দিল না সে। তার মতে ভুলটা হয়েছিল মানুষের, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে ব্ল্যাক কিংয়ের সবচেয়ে দক্ষ ব্যবহারকারী হবার সিদ্ধান্ত নেয় সে।
কয়েক বছর বিরতি নিয়ে প্রতিযোগিতায় ফিরে আসে সে বেঞ্চ রেস্ট শুটার হিসেবে। পঙ্গুত্বের কারণে অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব ছিল না তার পক্ষে। নিজের প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে সে। পরপর 2 বছর বেঞ্চ রেস্টে চ্যাম্পিয়ন হয় সে 76 আর 77 সালে। সত্যিই অসাধারণ দক্ষ হয়ে উঠেছিল সে। আমি তো বলবো আজ পর্যন্ত যত লোক ব্ল্যাক কিং ব্যবহার করেছে তার মধ্যে সেই সেরা। এতই ভালো ছিল সে। কি বলছি, সেই প্রথম শুটার যে কিনা মাইক্রো অ্যাকিউরেসি অর্জন করে। হ্যান্ড লোড বুলেটের প্রেসিশন লোডিংয়ে নেক টার্নের বিষয়ে তার চেয়ে ভালো আর কেউ জানতো না। 77-এ শেষ প্রতিযোগিতাটায় 1000 গজে ওর গ্রুপিং কত ছিল জানো? মাত্র 0.289 অব অ্যাঙ্গেল। ওই রেকর্ড টানা 13 বছর ভাঙতে পারেনি কেউ। হুম রানাকে গম্ভীর দেখালো। টমাস ফাউলার এখন কোথায়? একমাত্র ঈশ্বরই বলতে পারেন। মানে মানে হলো হারিয়ে গেছে। 77-এর সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর গায়েব হয়ে গেছে। কেউ জানে না কোথায় গেছে। পৃথিবীর চোখে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল সে, করেছেও। তারপরে চলে গেছে লোক চক্ষুর আড়ালে। আর কখনো তার খোঁজ পাওয়া যায়নি। কিছুই জানা যায়নি। সবই গুজব। কেউ কেউ বলে সিআইতে যোগ দিয়েছে টমাস। একবার আবার শুনলাম সে নাকি ভাড়াটে খুনিদের খাতায় নাম লিখিয়েছে। তবে এসবের কোনো সত্যতা নেই। আমার ধারণা সাধারণ জীবনযাপনে ফিরে গেছে লোকটা, যদি এখনও বেঁচে থাকে আর কি। তবে হ্যাঁ, দশম ব্ল্যাকিং তার কাছেই আছে। ক্লাসিক রাইফেল। কালেক্টররা অন্তত $1 মিলিয়ন খরচ করবে ওঠার পেছনে। থ্যাংক ইউ কর্নেল। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো রানা। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। মাসুদ রানার রাইফেলটা যেন আপনি পান সেটা আমি অবশ্যই নিশ্চিত করব। হ্যাঁ, মাসুদ রানা, দীর্ঘশ্বাস ফেলে বললেন র্যাটনার। লোকটা রীতিমতো রহস্য আমার কাছে। হিরো বলে ভাবতাম, অথচ কি ভয়ানক অধপতন। ওথেলো পড়েছ? মাথা ঝাঁকালো রানা। রানা আমাকে ওথেলোর কথা মনে করিয়ে দেয়। দুঃসাহসী যোদ্ধা, অতুলনীয় বীর, অথচ কি করুণ পরিণতির শিকার হলো বেচারা। ওথেলোকে চক্রান্ত করে ফাঁসিয়েছিল ইয়াগো। এটা মনে আছে তো? বলল রানা। স্যার, রানাকে নিয়েও তেমন কেউ চক্রান্ত করে থাকতে পারে, এটা আপনার মনে হয়নি? কি জানি, সবই সম্ভব। এটুকু জানুন স্যার, এই যুগের ইয়াগোদের কখনই সফল হতে দেওয়া হবে না। তাই যেন হয়। কর্নেল র্যাটনারের বাড়ি থেকে ফিরে যাচ্ছে ওরা। অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল অ্যারিক। এতক্ষণ কি ঘটলো জানতে পারি? শুধু শুধু কেন 3 দিনে জার্নি করে আমরা একটা হারানো রাইফেলের গল্প শুনতে এলাম তা আমার মাথায় ঢুকছে না। সর্বকালের সেরা বেঞ্চ রেস্ট শুটারদের একটা লিস্ট জোগাড় করেছি আমি, রানা বলল। তাদের কেউ একজনের সঙ্গে ব্ল্যাক কিংয়ের কানেকশন বের করা জরুরি ছিল। সেজন্যই ভদ্রলোকের কাছে আসা। আমি বুঝতে পারছি না। এরিক কাজ ঝাঁকালো। র্যামডাইনের পেছনে আমরা ছুটে সুবিধে করতে পারব না এরিক। তাই চাইছি আসল স্নাইপারকে ধরতে। নিউ অর্লিয়ান্সে আর্চ বিশপকে যে গুলি করেছে। শটটা অসাধারণ ছিল। পৃথিবীর হাতে গোনা কয়েকজন শুধু ওটা নিতে পারে। বিনকিওলেয়ারে একটা শুটিং বেঞ্চ আর ব্ল্যাক কিং দেখতে পেয়েছিলাম আমি। তাতে বুঝলাম কাজটা একজন বেঞ্চ রেস্ট শুটারের। এখন শুধু জানা বাকি ছিল পৃথিবীর সেরা বেঞ্চ রেস্ট শুটারদের মধ্যে কার কাছে দশম ব্ল্যাক কিংটা আছে সেটাও জেনে গেছি। টমাস পাউলার। কারেক্ট, লিস্টে তার নাম আছে। কিন্তু এই রাইফেলটার ব্যাপারটা কি? ম্যারিল্যান্ডের রেঞ্জে ওটা দিয়ে প্র্যাকটিস করানো হয় আমাকে। সিরিয়াল নাম্বারটা তখনই দেখেছিলাম। নিউ অর্লিয়ান্সে ওটা দিয়েই গুলি করা হয়েছে, আমি দেখেছি। আপনি বলতে চাইছেন আসলে টমাস ফাউলারই আমাদের স্নাইপার? অ্যারিক ভ্রু কুঁচকালো। কিন্তু সে তো একজন প্যারালাইজড লোক, তার পক্ষে কিভাবে এত সব করা সম্ভব?
গুলি করা মানে শুধু বেঞ্চে শুয়ে ট্রিগার চাপা নয়, লোকেশন বাছাই থেকে শুরু করে অনেক ধরনের রিচার্জ করতে হয় তার জন্য। এসব একটা পঙ্গু লোক কীভাবে করেছে? ও করেনি, করেছি আমি, বলল রানা পাওলারের হয়ে। প্রাথমিক সব কাজ করে দিয়েছি আমি, এই জন্যেই আমাকে টেনে আনা হয়েছে এর ভেতরে। ওদের আরেকজন স্নাইপার প্রয়োজন ছিল, যে তার জন্য শর্ট সিলেকশন করে দিতে পারবে, যাকে একই সঙ্গে ফাঁসানো যাবে। প্রেসিডেন্ট কার্লটনের সঙ্গে বিবাদ থাকায় আমার নামটাই লিস্টে সবার উপরে চলে আসে। বুঝলাম। এখন তাহলে আপনি ফাওলারকে খুঁজে বের করবেন, তাই না? একজাক্টলি। লোকটা 30 বছর ধরে নিখোঁজ। আদৌ কি পাওয়া যাবে তাকে? যাবে। জাহাজ শুটার কখনো শুটিংয়ের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখতে পারে না। আর এই জগৎটা খুব একটা বড় নয়, কোথাও না কোথাও সূত্র আছেই, আমি বের করে ফেলতে পারবো। রানার মুখে হাসি ফুটল। আর ওকে পেলে র্যামডাইনও আমার হাতের মুঠে চলে আসবে। তুমি শুধু বসে বসে মজা দেখো। পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে নিউজ প্রিন্টের কালিতে ডক্টর ডানকানের আঙুলের ডগা কালো হয়ে গেছে। রাত বেশ গভীর হয়েছে, কিন্তু সময়ের দিকে খেয়াল নেই তার। চারপাশে ম্যাগাজিনের স্তূপ নিয়ে কাজে মগ্ন হয়ে আছে। সস্তা কাগজ আর কালিতে ছাপা পত্রিকাগুলো বাসাও অপরিণত, তবে আগাগোড়া তথ্যে ভরা। লেআউট বা কোয়ালিটির দিকে নজর দেয়নি প্রকাশক, শুধু চেষ্টা করেছে অল্প খরচে কীভাবে প্রচুর উপযোগী তথ্য জানানো যায়। পত্রিকার নাম দ্য শর্টগান নিউজ, তবে সেখানে শুধু শর্টগান নয়, সব ধরনের অস্ত্রেরই খবরাখবর আছে। আরও আছে বিজ্ঞাপন, প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে ব্যক্তিগত পর্যন্ত। কেউ অস্ত্র বিক্রি করতে চায়, কেউ চায় কিনতে। নানা রকম নানা ধরনের অস্ত্রের খবরের প্রতিটা পাতা ভরা। শুটিংয়ের জগতের স্পষ্ট প্রতিচ্ছবি ফুটে উঠেছে পত্রিকাগুলোয়। এই যেন আরেক সংস্কৃতি। যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে ডানকান। প্রত্যেকটা ম্যাগাজিনে শুধু অস্ত্র আর অস্ত্র, বিভিন্ন আকারের, বিভিন্ন প্রকারের, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন অস্ত্র। সস্তা যেমন আছে, আছে দামিও। নিষ্পাপ চেহারার যেমন আছে, তেমনি আছে ভয় ধারণা অস্ত্র। এই জগতের মানুষগুলোর কথা ভাবলো ডানকান। তাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছে। ইস্পাতের তৈরি এই ভয়ঙ্কর বস্তুগুলোর প্রতি তাদের আকর্ষণটা কিসের? প্যাশন একটা কারণ হতে পারে। পার্টস, ইউনিট আর সিস্টেমের খুচরা যন্ত্রাংশ গান কালচারের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে। এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা পুরো অস্ত্র তৈরি করে না, শুধু খুচরা যন্ত্রাংশ বানায়। এইসব ভাঙ্গা ভাঙ্গা জিনিস একত্রে জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা কারো কারো জন্য নেশা হতে পারে। কিন্তু শুধুই কি তাই? একটা অস্ত্র কি একজন মানুষের মধ্যে অপরিসীম ক্ষমতা এনে দেয় না? ট্রিগারের উপর একটা চাপ তাকে মুখোমুখি দাঁড়ানো অন্য মানুষটার জীবন মরণের নিয়ন্ত্রক বানিয়ে দেয়। এই আকর্ষণ কে এড়াতে পারে? কিছু কিছু অস্ত্রের সৌন্দর্য আবার আকৃষ্ট করার মতো, বিশেষ করে লুগার আর নিউ ফ্রন্টিয়ার সিঙ্গল অ্যাকশন মডেলের ছবি দেখে মুগ্ধ হলো ডানকান। ব্যবহার জানুক আর নাই জানুক, এই জিনিস হাতে পেতে মন চায়। এরপর আসে স্বাধীনতার ব্যাপারটা, যদিও সেটা একটা মিথ্যে মরীচিকা। তারপরও অস্ত্র হাতে মানুষ নিজেকে স্বাধীন ভাবতে শুরু করে, যেন আর কোনো নিয়মের শৃঙ্খল নেই, কেউ কিছু করতে পারবে না, নিজেই নিজের মালিক, এমন একটা চিন্তা খেলতে শুরু করে মনের ভেতরে। সব শেষে আসে পৌরুষের প্রশ্ন। আগ্নেয়াস্ত্র হচ্ছে সত্যিকার পৌরুষের প্রতীক। এর মাঝে কোমলতার কোনো স্থান নেই। বন্দুক হলো কঠিন, কঠোর আর নিষ্ঠুর এক বস্তু, যা কেবল পুরুষদের হাতেই শোভা পায়। একটা জিনিস সত্যি, আগ্নেয়াস্ত্র নিয়ে যারা ফ্যাসিনেশনে ভোগে, তাদের জন্য এই ম্যাগাজিনগুলো তীব্র আকর্ষণের একটা আধার। শুটিং জগতের সংবাদপত্র এগুলো, খবর আর তথ্যে ঠাসা। আর এরই মধ্যে পাওয়া যাবে তার কাঙ্ক্ষিত টার্গেটে বোঝার উপায়। সময় গড়াতে থাকে, রাত গভীর থেকে গভীরতর হওয়ার, পাতার পর পাতা উল্টাতে থাকে ডক্টর ডানকান। জঙ্গলের ভেতর একটা বহুদিনের পুরনো জীর্ণ হ্যান্টিংয়ে ক্যাবিনে এসে আশ্রয় নিয়েছে রানা আর এবার কোথায় নিয়ে এলেন জানতে চাইল অ্যারিক। সেফ হাউস বলতে পারো,
রানা বলল, নিরাপদে লুকিয়ে থাকা চমৎকার জায়গা। এরকম কতগুলো সেফ হাউস আছে আপনার, জানতে পারি? জবাব না দিয়ে রানা শুধু হাসল। দীর্ঘশ্বাস ফেলে আরেক বলল, এখানে কেন এলাম? কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তুমি আমি কেউই যে মরিনি সেটা বুঝতে র্যামডানির বেশি সময় লাগবে না। পাগলা কুকুরের মতো হন্য হয়ে আমাদের খুঁজবে ওরা। পরিস্থিতি একটু শান্ত হলে আবার মাঠে নামবো। কতদিন থাকতে হবে এখানে? 2-1 সপ্তাহ তো বটেই। তো এই সময়টা আমরা কি করব? বিশ্রাম, জানালো রানা। তাছাড়া পরবর্তী প্ল্যান প্রোগ্রামও ঠিক করা দরকার। টমাস পাওলারের শুধু নামটা পেয়েছি আমরা, এবার তাকে খুঁজে বের করতে হবে। কাজটা সহজ হবে না, আধ ঘাট বেঁধে এগোতে হবে আমাদের। আমি বলবো আপনি একটা ভূতের পেছনে ঘুরছেন। যে লোক 30 বছর ধরে নিখোঁজ, তাকে কিভাবে খুঁজে বের করা সম্ভব? বিশেষ করে সে যখন র্যামডাইনের সঙ্গে জড়িত। তাকে ট্রেস করার মতো সব সূত্র নিশ্চয়ই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সব নিশ্চিহ্ন করা কখনো সম্ভব নয়। কোথাও না কোথাও তার হদিস রয়ে গেছে। আমাকে শুধু সেটা খুঁজে বের করতে হবে। মাথা ঠান্ডা করে একটু ভাবতে দাও, উপায় ঠিকই বের করে ফেলব। রুমটার সামনে দাঁড়িয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজালো ডক্টর রুডি ডানকান। ডোক গিলল কয়েকবার, সাহস সঞ্চয়ের চেষ্টা করছে। ধুরু ধুরু বুকে নক করলো দরজায়। কে ওখানে? ভেতর থেকে কর্নেল অলডেনের বাজ খাই গলা বেশি এলো। পাল্লাটা সামান্য ফাঁক করে মাথা গলালো ডানকান। আসতে পারি স্যার? ডাক্তার নাকি? এসো। অনুমতি দেওয়া হলো। ভেতরে পা দিয়ে অলডেন আর রাইসকে মুখোমুখি বসে থাকতে দেখলো ডানকান। জরুরি আলোচনায় ব্যস্ত ছিল তারা। ডাক্তারের আগমনে তাতে ছেদ পড়েছে। কি ব্যাপার জানতে চাওয়া হলো। ইয়ে, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, কাচু মাচু গলায় বলল ডানকান। চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো র্যামডাইনের 2 শিশু ব্যক্তি। দৃষ্টিতে অবজ্ঞার ছাপ স্পষ্ট। বসো, ইঙ্গিতে চেয়ার দেখালো অলডেন। বলো, কি বুদ্ধি এঁটেছ? নার্ভাস ভঙ্গিতে কর্নেলের মুখোমুখি বসল ডানকান। গলা খাকারি দিয়ে বলল, মাসুদ রানাকে শুরু থেকেই আমরা আন্ডার এস্টিমেট করে ভুল করেছি স্যার। সে আর 10টা সাধারণ মানুষের মতো নয়। তা তো নয়, বিরক্ত গলায় বলল রাইস। যে লোক ব্ল্যাক রেঞ্জে গুলি খেয়েও মরে না, সে সাধারণ হয় কি করে? আমি সেটাই বলতে চাইছি না স্যার। ডানকান মাথা নাড়ল। আমরা তার বুদ্ধিমত্তা আর স্পাই হিসেবে অসাধারণ যোগ্যতাকে অবজ্ঞা করেছি। বিশেষ করে সে নিউ অর্লিয়ান্স থেকে পালিয়ে যাওয়ার পর আমাদের আরও সতর্কতার সঙ্গে এগোনো উচিত ছিল। তাহলে অন্তত আরকানসাসে তাকে ধরা সম্ভব হতো। রানা কী ধরনের প্ল্যান করতে পারে সেটা আমাদের বোঝা উচিত ছিল। মাথা ঝাঁকালো অলডেন। তোমার পয়েন্টটা কি? রানা অসম্ভব ধৈর্য নিয়ে আমাদের পেছনে লেগেছে। তাড়াহুড়ো করছেন না একদম। সরাসরি আমাদের উপর হামলা চালাচ্ছে না, সেটা করবে বলেও মনে হচ্ছে না। তাহলে করছেটা কি সে? সেটা বলা সম্ভব নয়। ডানকান মাথা নাড়ল। তার পদক্ষেপ আজ করা কঠিন। আমার মনে হয় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা করছে সে। তবে কোন পদ্ধতিতে এগোচ্ছে এটা বলতে পারবো না। তাহলে বলতে এসেছো কি? রাইস রাগী গলায় জানতে চাইল। সিম্পল স্যার, ফাঁদ। একটা ফাঁদ পাততে হবে আমাদের। যেহেতু তার পরের চালটা আমরা আন্দাজ করতে পারছি না, তাই আমাদের সুবিধা মতো একটা চাল দিতে বাধ্য করতে হবে তাকে, যার জন্য আমরা প্রস্তুত থাকব। দাবা খেলেছে নিশ্চয়ই স্যার। রাজাকে যদি ফাঁকা রেখে দেন, তাহলে প্রতিপক্ষ চেক দেওয়ার জন্য আসতে বাধ্য। আমাদের এমনভাবে বাকি গুটিগুলো সাজাতে হবে যাতে চেক দিতে আসলেই কাটা পড়ে প্রতিপক্ষ। এইসব রূপক ছাড়ো স্যার, অলডেন বলল। যা বলা সরাসরি বলো। টোপ স্যার। রানার সামনে একটা টোপ দেবো আমরা, যাতে গর্ত থেকে বেরিয়ে আসে সে। আমাদের কাউকে ওর সামনে পড়তে বলছো? না। সব কিছু ভুলে আপনাদের মারতে ছুটে আসবে না রানা।
চাইলে এতদিনে সে এসে যেত। ওর সামনে এমন একটা টার্গেট দিতে হবে যেটাকে সে কিছুতেই অগ্রাহ্য করতে পারবে না। কিসের কথা বলছো? আরেকজন বস কবে স্যার? প্রথমবার যেভাবে সবকিছু ভুলে ছুটে এসেছিল, এবারও সেভাবেই আসতে বাধ্য হবে রানা। আরেকজন বস্কো কোথায় পাবো? রাইসের মাথায় কিছু ঢুকছে না। কি বলছো যা তা? নিউ অর্লিয়ান্সের আসল স্নাইপার কর্নেল। লোকটা কে ছিল জানি না আমি, তবে সে যে একজন অসাধারণ শুটার এটা বুঝতে পারছি, রানাও পারছে, কারণ একজন স্নাইপার হিসেবে শটটা সে মুগ্ধ হতে বাধ্য। অবচেতন মনে সে নিশ্চয়ই লোকটার পরিচয় জানতে ব্যাকুল হয়ে আছে। কে জানে, হয়তো চেষ্টাও করছে। কৌশলের নামটা ফাঁস করে দেব আমরা। রানা সেটা দেখে পাগলের মতো ছুটে যাবে এই স্নাইপারের মুখোমুখি হতে, আর তখনই ভাত পাতবো আমরা। মন্দ নয় পরিকল্পনাটা, কর্নেল স্বীকার করলো, কিন্তু সমস্যা হচ্ছে লোকটার নাম আমি নিজেই জানি না। এই দিকটা মিস্টার ভ্যানেট নিজের হাতে রেখেছেন। নামটা আমাদের জানতে হবে স্যার, কারণ শুটারের পরিচয়টা অথেন্টিক হতে হবে, নইলে রানা সন্দেহ করে বসবে। আচ্ছা, সেটা জেনে নেওয়া যাবে, কিন্তু নামটা ফাঁস করবে কিভাবে? ডাকডোল নিশ্চয়ই পেটানো যাবে না, তাছাড়া নামটা পেয়েই বা রানা সন্দেহ করবে না কেন? এখানেই আমাদের কৌশল খাটাতে হবে, ডানকান বলল। সেই রাইফেলটা স্যার, রানাকে যেটা আমরা ম্যারিল্যান্ডে প্র্যাকটিস করতে দিয়েছিলাম। আমার জানা মতে সেটার মালিকই আসল শুটার, তাই না? হ্যাঁ, অলরেডি মাথা জাগালো। মালিকের নাম জানানো হয়নি, তবে কার্যকারিতা পরীক্ষার জন্য আনা হয়েছিল রাইফেলটা। ওই রাইফেলটা দিয়েই যে নিউ অর্লিয়েন্সে গুলি চালানো হয়েছে রানার মতো বুদ্ধিমান লোকের, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া ওর হাতে বিনকুলিয়ার ছিল, জিনিসটা দেখেও থাকতে পারে। আমাদের এখন যা করতে হবে তা হলো পত্রিকায় একটা বইয়ের বিজ্ঞাপন দেওয়া। এই বিশেষ রাইফেলের উপর একটা গবেষণা গ্রন্থ বেরোবার ঘোষণা থাকবে ওটাতে। তথ্য পাবার আশায় লেখকের কাছে আসবে রানা। ঠিকানাটা হবে আমাদের সুবিধা মতো একটা জায়গায়। পাহাড়ের মাথা। প্রায় চেঁচিয়ে উঠল উল্লসিত রাইস। হারামজাদাকে পাহাড়ের উপরে উঠাবো আমরা, ঘিরে ফেলবো চারপাশ থেকে। সংখ্যায় এত বেশি থাকবে যে কুত্তাটা সামাল দিয়ে উঠতে পারবে না। সাউন্ডস লাইক এ প্ল্যান। কর্নেলের মুখে মৃদু হাসি ফুটল। কিন্তু লোক লাগবে আমাদের, রাইস বলল। প্রচুর লোক। কিন্তু সেই চিন্তা আমার উপর ছেড়ে দাও বন্ধু, বলল আর্লেন। ডানকানের দিকে ফিরল, মুখে হাসি ফুটেছে। ওয়েল ডান ডাক্তার, চমৎকার তোমার প্ল্যান। রানা এবার আমাদের। সন্ধ্যা নামার পর কেবিনের বাইরে বসেছিল ওরা ছোট একটা অগ্নিকুণ্ডের পাশে। অ্যারিক উপলব্ধি করল একাগ্রতার শব্দটার অর্থই জানত না সে। একজন স্নাইপারের একাগ্রতার মতো আর কোনো একাগ্রতা হয় না। এই যে সামনেই বসে আছে রানা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের দিকে। অপলক চোখে হঠাৎ ভ্রম হতে পারে যে সে বোধহয় নিজের মনে হারিয়েই গেছে। কিন্তু যখনই শুকনো ডালগুলো পটপট শব্দে ফাটছে, সূক্ষ্ম একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দৃষ্টিতে। শরীর নড়ছে না একটু, তবু বোঝা যাচ্ছে চারপাশ সম্পর্কে সে খুব ভালোই সচেতন। তাই বলে তার মনোযোগে ফাটল ধরছে না সামান্যতম। নেচে ওঠা আগুনের শিখায় রানার কঠিন মুখটা অদ্ভুত শীতল দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে নিজের ভাবনায় হারিয়ে গেল অ্যারিক। মলিনার মৃত্যুর রহস্য পরিষ্কার হয়েছে বটে, কিন্তু সে নিশ্চয়ই তথ্য প্রমাণ ছাড়া ওর সঙ্গে দেখা করতে আসেনি। কিছু একটা ছিল লোকটার কাছে। হতে পারে খুনিরা নিয়ে গেছে সেটা, কিন্তু রং ডু কথাটার নিশ্চয়ই অর্থ আছে কোনো। কি হতে পারে তা? বুলডগ এই মুহূর্তে কি করছে জানতে ইচ্ছে হলো অ্যারিকের। রানার মৃত্যুর কৃতিত্ব নিতে লোকটা ব্যস্ত। নিশ্চয়ই অ্যারিক যে নিখোঁজ হয়েছে তা কি টের পেয়েছে সে? মনে হয় না। ওর অভাব অনুভব করার মতো কেউ নেই এই পৃথিবীতে। অ্যামিলির কথা মনে পড়লো অ্যারিকের। স্ত্রীকে কেন যেন মিস করছে বেচারা।
এই মাটির পৃথিবীতে অসুস্থ মেয়েটাই তার শেষ পিছু টানছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। অ্যারিক! হঠাৎ ডাকলো রানা। বলুন। একটু খাটাখাটনি করতে পারবে? কি ধরনের খাটাখাটনি? বাজে বিচ্ছিরি ধরনের, যেমনটা কেউ করতে চায় না। পুরানো কাগজপত্র ঘেঁটে দরকারি তথ্য বের করা, সেটা আবার ভেরিফাই করতে হবে। সরকারি অফিসের কেরানির মতো কাজ করতে হবে। প্রতিদিন 12 থেকে 18 ঘন্টা, প্রায় 1 সপ্তাহ। বেতন কত পাবো? হেসে জানতে চাইল অ্যারিক। 0। হাসিটা রানার মধ্যে সংক্রামিত হয়েছে, তবে একজন খুনিকে খুঁজে বের করার আনন্দটা বোনাস হিসেবে থাকবে। ফাউলারকে খুঁজে পাবার বুদ্ধি পেয়েছেন মনে হয়। মাথা ঝাঁকালো রানা। বলল, একটু খাটুনি যাবে, তবে লোকটাকে পাওয়া যাবে। কাল থেকেই কাজে নামবো আমরা। প্রাচীন গ্রিক রীতিতে তৈরি করা একটা ঘরের ভেতর মার্বেলে খোদাই করা প্রাক্তন প্রেসিডেন্ট সিংহাসনে বসে আছেন, মুখে একটা সৌম্য ভাব। তাতে ফুটে রয়েছে জ্ঞান আর প্রজ্ঞা ছটা। তার পায়ের কাছে মেঝেতে শব্দ তুলছে 200 জোড়া জুতো। মূর্তিটার মাথার উপরের গম্বুজে প্রতিধ্বনিত হচ্ছে তা। বাচ্চাদের একটা স্কুলের ভিজিট চলছে আজ ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে। বাচ্চাদের চেঁচামেচিতে জায়গাটার পবিত্রতা নষ্ট হচ্ছে। যে নিঃশব্দতায় মৃত রাষ্ট্রপতিকে সম্মান দেখানো দরকার, তার ছিটিয়ে ফোটাও নেই। কম বয়সী একটা বাচ্চার সঙ্গে আফ্রিকার একজন অসভ্যের তেমন কোনো পার্থক্য নেই। কি বলো? সৃষ্টতা কি জিনিস দুজনে কেউ জানে না, দার্শনিকের ভঙ্গিতে বলল অ্যালান ব্যানেট। মুখ দিয়ে ভকভক করে 5 থেকে টানা ধোঁয়া ছাড়ছে। প্রত্যুত্তরে কিছু বলল না অলডেন। খবরটা কিভাবে ব্যানেটের কাছে ভাঙবে সে চিন্তা করছে। একটা রিমোট কন্ট্রোল থাকলে ভালো হতো, বলল ব্যানেট, যেটা টিপে বাচ্চাদের 1 মুহূর্তের মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া সম্ভব। কি বলো? কি জানি, নিষ্প্রিয় গলায় বলল অলডেন। বিরক্ত বোধ করছে সে। তোমাকে চিন্তিত দেখাচ্ছে। ভ্রু কুচকালো ব্যানেট। কি হয়েছে? গলা খাগারি দিল অলডেন। বলল, ঝামেলাটা শেষ হয়ে গিয়েছিল ভেবেছিলাম, দেখা যাচ্ছে হয়নি। মানে? মানে হচ্ছে মাসুদ রানা মরেনি, সে বহাল তবিয়তে বেঁচে আছে। আমাদের 3জন লোককে খুন করে এজেন্ট অ্যারিক স্ট্যানকে ছাড়িয়েও নিয়ে গেছে। হোয়াট দ্য হেল! ব্যানেটের চোখে শঙ্কার মেঘ ঘনালো। নার্ভাস ভঙ্গিতে পকেট থেকে ছোট একটা মদের বোতল বের করলো সে। কর্নেলের দিকে বাড়িয়ে ধরে বলল, ড্রিঙ্ক। মাথা নাড়ল কর্নেল। কাঁপা কাঁপা হাতে মুখ খুলে বোতলে চুমুক দিল ব্যানেট। জিম ধরে সিঁড়ির মাথায় বসে রইল কয়েক সেকেন্ড। খবরটা আত্মস্থ করার চেষ্টা করছে। দুষ্ট কয়েকজন বাচ্চাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে শিক্ষকেরা। সেদিকে তাকিয়ে ব্যানেট বলল, দিস ইজ টোটালি আনএক্সপেক্টেবল। পুরো ব্যাপারটা লেজে গোবরে হয়ে যাচ্ছে। বাঁচল কিভাবে? লোকটা মানুষ না প্রেতাত্মা? রানা কিভাবে বেঁচেছে সেটা ভাবার সময় নেই আমাদের, অলডেন বলল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কিছু করতে হবে আমাদের। শুরু থেকে তো সে চেষ্টাই করছো তুমি, লাভ হয়েছে কোনো? রাগী গলায় বলল ব্যানেট। আই এম সরি কর্নেল, তবে তোমার যোগ্যতা নিয়েই এখন প্রশ্ন জাগছে আমার মধ্যে। মনে হচ্ছে র্যামডাইন চালানোর জন্য নতুন কাউকে খুঁজে বের করতে হবে। আর একটা সুযোগ দিন আমাকে, কঠিন গলায় বলল কর্নেল। এবার আর কোনো ভুল হবে না। যথেষ্ট সুযোগ কি পাওনি তুমি? ব্যানেট বলল। ফলাফল তো ঘোড়ার ডিম হয়েছে, এবার যে সফল হবে তার নিশ্চয়তা কি? আপনি শুধু বসে বসে দেখুন আমি কি করি। যে প্ল্যান এঁটেছি তাতে এবার রানার আর রেহাই নেই। আর কোনো চাঞ্চও নেব না আমরা। হারামজাদার মরণ তো নিশ্চিত করবই, ওর কল্লাটাও আপনাকে এনে দেখাবো। ঠিক আছে, দিলাম শেষ সুযোগ। খুঁজে বের করো ব্যাটাকে, খতম করো। আর কোনো ভুল আমি সহ্য করব না। দেখুন না শুধু, কর্নেল বলল। তবে দুটো বিষয়ে আপনার সাহায্য লাগবে আমার। দুটো?
মাথা ঝাঁকালো অল্ডেন। বলো কি করতে হবে, জানতে চাইল ব্যানেট। প্রথমে দরকার ম্যান পাওয়ার, জানালো কর্নেল। রানাকে কোন ঠাসা করব আমরা? ওই অবস্থায়ও আমাদের 20 থেকে 50 জনকে শেষ করতে পারে সে। তাই কোনো ঝুঁকি নেব না আমি। এত বেশি লোক মাঠে নামাবো যে রানা মেরে কুলিয়ে উঠতে পারবে না। কত লোক নেবে বলে চিন্তা করছো? কমপক্ষে 100, সম্ভব হলে আরও বেশি। তোমার কি মাথা খারাপ হয়েছে? খ্যাপা গলায় বলল ব্যানেট। এই অবস্থায় নতুন লোক কোত্থেকে রিক্রুট করব আমি? লোক আমার হাতেই আছে, বলল কর্নেল। তাদেরকে গোপনে আনা এবং ফেরত পাঠানোতেই যত সমস্যা। আমার শুধু একটা পারমিট লাগবে, হারকিউলিস বিমানে করে লোকগুলোকে দেশের বাইরে থেকে আনা নেওয়ার জন্য। বিমানটা যাতে কেউ চেক না করে। মাথা জাকালো ব্যানেট। সেটা ব্যবস্থা করা যাবে, কিন্তু লোকগুলো কারা? আমাদের নিজেদেরই লোক, প্যান্থার ব্যাটালিয়নের কাউন্টার ইন্টেলিজেন্সি ইউনিট, যাদের আমরা নিজ হাতে ট্রেনিং দিয়েছি। এল সালভাদর থেকে আনবে? হ্যাঁ, জঞ্জালটা ওদের, পরিষ্কারও ওদেরই করতে হবে। ওকে। দ্বিতীয় বিষয়টা কি? ইয়ে, অলডেন ইতস্তত করলো। কি হলো বলো? বেনেট তাড়া দিল। নিউ অর্লিয়ান্সের সেই শুটার, অলডেন বিব্রত গলায় বলল। তাকে আমাদের লাগবে। মানে? লোকটাকে আমরা কেউ চিনি না, তার সঙ্গে সরাসরি যোগাযোগও হয়নি। এই দিকটা সব আপনিই সামলেছেন, কিন্তু এখন আমাদের তার পরিচয় জানতে হবে। কিন্তু কেন? তার নামটা দিয়ে ফাঁদবো আমরা, রানাকে বাধ্য করব তার কাছে আসতে। আসল পরিচয় দরকার কি? যে কোনো একটা নাম দিয়ে টোপ দাও না। সম্ভব নয়। অলডেন মাথা নাড়ল। রানা অত্যন্ত সন্দেহপ্রবণ। অথেন্টিক টোপ না দিলে সে গিলবে না, কিন্তু লোকটাকে সশরীরে দরকার নেই আমাদের। অলডেন বোঝালো। দরকার শুধু নামটা। বুঝেছি, ব্যানেট বলল। এই মুহূর্তে কিছু করা সম্ভব না আমার পক্ষে। ভদ্রলোকের অনুমতি নিতে হবে আমাকে। ভদ্রলোক? অনুমতি? কর্নেল খানিকটা অবাক। হ্যাঁ, ব্যানেট বলল। ভদ্রলোক কোনো সাধারণ এজেন্ট বা খুনি নন। তিনি একজন ফ্রিল্যান্সার, কাজ করেন যথেষ্ট গোপনীয়তার মধ্যে। তার বয়সও অনেক। আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। বহুবার আমাদের বিপদের সময় সাহায্য করেছেন তিনি। কিন্তু তার নামটা যে লাগবেই। আমি জিজ্ঞেস করে জানাবো। উঠে দাঁড়ালো ব্যানেট। তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো। সাইরাকিউস, নিউ ইয়র্ক। সন্ধ্যা নামার ঠিক আগে বাড়িটার সামনে এসে থামলো ভাড়া করা বুইক গাড়িটা। দরজা খুলে নামলো রানা আর অ্যারিক। দুজনেই গায়ে নতুন কেনা স্যুট চড়িয়েছে। বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অ্যারিক। কি ভাবছো এত? জানতে চাইল রানা। সামান্য একটা কাজ করতে এসেছি আমরা। কোনো ঝুঁকি নেই এতে। কাজটা সামান্য হতে পারে, অ্যারিক বলল, কিন্তু অপরাধটা গুরুতর। অপরাধ? অবশ্যই। নিজেকে ফেডারেল এজেন্ট হিসেবে পরিচয় দিতে যাচ্ছি, যেখানে চাকুরিই নেই আমার। ফেডারেল কোডের 28 নম্বর আইনের পরিপন্থী কাজটা। বছরের সাজা হতে পারে জানেন? হেসে উঠল রানা। বলল, জানি না, জেনে কাজও নেই। চলো, দেরি হয়ে যাচ্ছে। কাজ ঝাঁকালো অ্যারিক। মনে মনে নিজের ভাগ্যকে গাল মন্দ করলো। তারপর রানার পিছু পিছু হাঁটতে শুরু করলো। কলিং বেলের শব্দে একটা অল্প বয়সী মেয়ে দরজা খুলল। পকেট থেকে নকল পরিচয়পত্র বের করে তার সামনে ধরল অ্যারিক। বলল, হ্যাঁ, আমার নাম অ্যারিক স্টার্ন, স্পেশাল এজেন্ট, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তোমার বাবা বাড়িতে আছেন? মাথা ঝাঁকিয়ে ভেতরে চলে গেল মেয়েটা। কিছুক্ষণ পর কার্ডিগান পরা একজন মাঝবয়সী লোক দরজায় উদো হলো। মিস্টার অ্যান্টনি গ্যাভিলান? জানতে চাইল অ্যারিক। মাথা ঝাঁকিয়ে সাইড দিল লোকটা।
স্পেশাল এজেন্ট এরিক স্টান, FBI। আবার আইডি কার্ড দেখালো। আর ইনি হচ্ছেন স্পেশাল এজেন্ট রুডি স্যালমোনিয়াস। রানাও একটা পরিচয়পত্র দেখালো। জি, আমি কি কোনো... গ্যাভিলানের চোখে দুশ্চিন্তা ভর করলো। না না, চিন্তার কিছু নেই, অ্যারিক তাকে আশ্বস্ত করল। আমাদের পাওয়া তথ্য অনুসারে আপনি হলেন বেঞ্চ রেস্ট শুটিং বিষয়ক ম্যাগাজিন অ্যাকুয়েরিসি শুটিংয়ের সম্পাদক ও প্রকাশক, ঠিক কিনা? জি, গ্যাভিলান বলল। কাজটা নিছক শখের বশে করি। পেশা আমি একজন ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ। গত 15 বছর ধরে বেঞ্চ রেস্ট শুটিং করছি অবসর কাটানোর জন্য। আর পত্রিকাটা আমি দায়িত্ব নিয়েছি বছর 10 হলো, তবে ওটা আরও পুরনো। আগে অন্য আরেকজন সম্পাদনা করতেন। কিন্তু ব্যাপারটা কি বলবেন? আমরা একজন ভয়ঙ্কর খুনিকে খুঁজছি। তথ্য প্রমাণ বলছে সে একজন বেঞ্চ রেস্ট শুটার। হতেই পারে না। বেঞ্চ রেস্ট শুটিং একটা খেলা ছাড়া আর কিছুই না। সমসাময়িক সবাইকেই চিনি আমি। তারা কেউ খুন করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমাদের কাছে জোরালো প্রমাণ আছে। তাছাড়া সবখানি মন্দ লোক থাকে মিস্টার গ্যাভিলান। আপনাদের এই বেঞ্চ রেস্ট শুটিংয়ের জগতেও তাদের সহজে চেনা যায় না। ভয়ানক কথা বলছেন তো। খবরের কাগজ অলারা যদি এ কথা জানতে পারে তাহলে সর্বনাশ। আমাদের এই নিচক খেলাটাকে মানুষ মারার ট্রেনিং নাম দিয়ে ছাড়বে। আপনার ভয়ের কোনো কারণ নেই, রানা আশ্বস্ত করল। আমরা প্রেসের কাছে যাচ্ছি না। আমাদের ইনভেস্টিগেশন অত্যন্ত কনফিডেন্সিয়াল। তবে আপনার সাহায্য আমাদের প্রয়োজন হবে। বলুন কি করতে পারি? আপনার সাবস্ক্রিপশন লিস্টটা দেখব আমরা। আমাদের গবেষণায় বলছে আমাদের টার্গেট একজন বয়স্ক লোক, পোড় খাওয়া শুটার। সে সম্ভবত আপনার ম্যাগাজিনের একজন পুরনো গ্রাহক। আফটার অল, বেঞ্চ রেস্ট শুটিংয়ের সেরা শুটাররা নিশ্চয়ই ওটা নিয়মিত পড়ে, তাই না? তা তো বটেই। গুড। আমাদের তথ্য মতে আপনার পত্রিকাটা 70-এর দশকের শেষ দিক থেকে প্রকাশিত হচ্ছে, তাই না? সেই সময় থেকে শুরু করে সব গ্রাহকের নাম দরকার হবে আমাদের। শুধু গ্রাহকের নাম থেকে কিভাবে খুনিকে খুঁজে বের করবেন? আমাদের কাছে আরও তথ্য আছে। সব কিছু ক্রস রেফারেন্স করলে নিশ্চয়ই পাবো বলে আশা করছি। ভয়ের কিছু নেই। আপনি যে আমাদের তথ্য দিয়ে সাহায্য করেছেন তা কেউ জানতে পারবেন না। তা করবেন সাহায্য? নিষেধ করার উপায় তো কিছু নেই, গ্যাভিলান বলল। রাজি না হলে আপনারা নিশ্চয়ই কোর্ট অর্ডার নিয়ে আসবেন। আপনার উপর নির্ভর করছে সেটা, রানা বলল। চাইলে উকিল ডেকে পরামর্শ করে নিতে পারেন। আমরা অপেক্ষা করব। তবে বলে রাখছি, এটা স্রেফ একটা ফ্রেন্ডলি ভিজিট। আপনি আমাদের সাহায্য করলে আমরা ভবিষ্যতে আপনাকে সাহায্য করব। এত সব ফর্মালিটি বাদ দেওয়াই ভালো। দরজা ছেড়ে পথ করে দিল গ্যাভিলান। আসুন, ভেতরে আসুন আপনারা। বাড়ির মালিককে অনুসরণ করে একটা স্টাডিতে পৌঁছল রানা আর অ্যারিক। টেবিলের উপরে একটা IBM কম্পিউটার আর পাশে একটা প্রিন্টার দেখা গেল। এখানেই বসেই ম্যাগাজিনের কাজ করে গ্যাভিলান। রুমটায় অনেকগুলো শেলফ আছে। সেগুলো শুটিং সংক্রান্ত হাজারো বইয়ে ঠাসা। একটা শেলফ আবার অ্যাকিউরেসি শুটিংয়ের পুরানো সংখ্যাতে বোঝাই। কফি খাবেন আপনারা? জানতে চাইল গ্যাভিলান। না থ্যাংক ইউ, মাথা নাড়ল রানা। ওর দেখা দেখি অ্যারিকও। আপনার কম্পিউটারটা তো বেশ পুরানো হয়ে গেছে, বলল অ্যারিক। হ্যাঁ, বছর 4-এর মতো। গ্যাভিলান মাথা নাড়ল। নতুন একটা নেব নেব করে আর নেওয়া হয়নি। এটার উপর মায়া পড়ে গেছে। এর আগে অবশ্য টাইপ সেটিংয়ে কাজ করতাম। কী যে কষ্ট হতো। এখন তো অনেক সহজ হয়ে গেছে কম্পিউটার থাকায়। একাই সব করেন? না না, তা কেন, বেশ কজন ভলান্টিয়ার আছে। আমার স্ত্রীও প্রচুর সাহায্য করে। এনিওয়ে, এই মুহূর্তে আমার পত্রিকার প্রায় 27,500 নিয়মিত গ্রাহক আছে, জানালো গ্যাভিলান। সবার নামই প্রিন্ট আউট করে দেব নাকি স্পেসিফিক কোনো চাহিদা আছে আপনাদের?
ক্রোনোলজিক্যালি দিতে পারবেন? জিজ্ঞেস করলো অ্যারিক। সবচেয়ে পুরানো গ্রাহক থেকে শুরু করে এখন পর্যন্ত। আমাদের স্থির বিশ্বাস লোকটা প্রথম দিকের একজন গ্রাহক। সরি, দুঃখ প্রকাশ করলো গ্যাবিলান। আমার তালিকাটা আলফাবেটিক্যালি করা, ডেট অনুসারে সাজানোর কোনো সিস্টেমও রাখিনি। কেন? গ্রাহকদের আইডেন্টিফিকেশনের নাম্বার জাতীয় কিছু রাখেননি? তা আছে, তবে সেটা শুরু করা হয়েছে অনেক পরে। আগে তো সার্কুলেশন খুব বেশি ছিল না, অল্প কজন গ্রাহক নাম দিয়েই চেনা যেত। পরে যখন সংখ্যা 7-8 হাজার হয়ে গেল তখন নাম্বার দেওয়া শুরু করা হয়েছে। প্রথম দিকে সবাই পেয়েছে একটা, তবে তার কোনো ধারাবাহিকতা নেই। তাহলে অন্য কোনো কায়দায় লিস্টটা ছোট করতে হবে, বলল রানা। আপনার পত্রিকার নতুন গ্রাহক পায় কিভাবে? 2-3টা সমসাময়িক পত্রিকায় নিয়মিত বিজ্ঞাপন দিই আমরা, গ্যাবিলান বলল। তাছাড়া অ্যাকুরেসি শুটিংয়ের প্রত্যেক সংখ্যায় গ্রাহক হবার একটা করে ফর্ম তো থাকেই। না, আমি জানতে চাইছি শুরুর দিকে, সেই 1978 সালে যখন পত্রিকাটা প্রথম বের হলো তখন লোকজন কিভাবে গ্রাহক হতো। সত্যি বলতে কি, শুরুটা কিন্তু আরও আগেই হয়েছে। প্রথমে অ্যাকুরেসি শুটিং সাধারণ একটা নিউজ লেটার ছিল, বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল আর মাঝে মধ্যে একটা দুটো টেকনিক্যাল আর্টিকেল ছাপা হতো। বেঞ্চ রেস্ট শুটিং জগতের একমাত্র মুখপত্র হিসেবে জনপ্রিয়তা বাড়তে থাকায় 78-এ ম্যাগাজিন আকারে প্রথম প্রকাশ করা হয় ওটা। সেই সময় চিঠি লিখে অ্যাকুরেসি শুটিংয়ের গ্রাহক হবার জন্য আবেদন করতে হতো। সেই চিঠিগুলো আছে এখনো? ফেলেই দিলাম কিনা, চিন্তিত গলায় বলল গ্যাবিলান। আসলে আমার আগের সম্পাদক কার্টুনে ভরে অনেক পুরনো জিনিস পাঠিয়েছিল, নষ্ট হয়ে যাওয়ায় তার মধ্যে অনেক কিছু ফেলে দিতে হয়েছে কয়েক বছর আগে। নাও, নাও তো ফেলতে পারেন, বলল অ্যারিক। বাকি জিনিসগুলো কোথায়? গ্যারেজে আছে, আসুন। সম্পাদকের পিছু পিছু বাড়িটার সঙ্গে লাগোয়া গ্যারেজে গেল ওরা। পেছনের দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে থরে থরে সাজানো অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স দেখা গেল। সংখ্যা 40-50টার কম হবে না। দেখি, দমে গেল গ্যাবিলান। বলল, আছে কিনা তাও শিউর না, তার উপর এতগুলো বাক্স। আপনার কষ্ট করতে হবে না, আমরাই খুঁজে দেখছি, বলল না। তবে একটু কফি পেলে ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। তাড়াতাড়ি বাড়ির ভেতর ছুটে গেল গ্যাবিলান। দেরি করে লাভ কি, দীর্ঘশ্বাস ফেলে বলল অ্যারিক। আসুন শুরু করে দিই। কোট খুলে ভাঁজ করে রাখলো, তারপর শার্টের হাতা গুটিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লো দুজনেই। রানাই খাটলো বেশি, যন্ত্র চালিতের মতো একটার পর একটা বাক্স খুলে ভেতরে সব কিছু বের করে ঘেঁটে দেখতে থাকলো। মাঝে মাঝে কপিতে চুমুক দেওয়ার জন্য সামান্য বিরতি নিচ্ছে, তারপর আবার মগ্ন হয়ে যাচ্ছে কাজে। সময় গড়িয়ে চলল। শেষ পর্যন্ত একটা বাক্সে কাঙ্ক্ষিত জিনিসগুলো আবিষ্কার করলো ওরা। পেল রানাই অ্যাকুরেসি শুটিংয়ের প্রথম 1000 সাবস্ক্রিপশন রিকোয়েস্ট। বয়সের ভারে হলদেটে হয়ে এসেছে কাগজগুলো। ওগুলোর বেশিরভাগই চিঠি, সঙ্গে চেক বা মানি অর্ডার ছিল। এখনও স্টাপলারের ফটো বা পেপার ক্লিকের ছাপ আছে। কিছু কিছু আবার পোস্টকার্ড, অল্প কয়েকটা হলো সত্যিকারের সাবস্ক্রিপশন ফর্ম। ধুলোয় ভরে রয়েছে বাক্সটা। এক নজরে তাকিয়ে ভাবতে কষ্ট হচ্ছে যে অতীতের চিঠি আর কাগজ বোঝাই এই বস্তুটাই সম্প্রতি ঘটে যাওয়া আর্চবিশপ ভ্যালেরিয়াসের হত্যাকাণ্ডের সূত্র ধরে রেখেছে। কিছুক্ষণ পর পর এসে কাজের অগ্রগতি দেখে যাচ্ছিল গ্যাবিলান। এই দফা সে চমৎকৃত হলো। বলল, বাহ, আপনারা তো দেখি সত্যি খুঁজে বের করে ফেলেছেন জিনিসগুলো। আমি তো এগুলোর কথা ভুলেই গিয়েছিলাম। মিস্টার গ্যাবিলান, বাক্সটা আমরা নিয়ে যাব, জানালো অ্যারিক। একটা রিসিট দিয়ে যাচ্ছি, তদন্ত শেষে যাতে সব কিছু ঠিকমতো ফেরত পান। বাদ দিন তো, সম্পাদক হাত নাড়ল। যে জঞ্জাল, আমি পেলে এমনিতে ফেলে দিতাম। আপনাদের যে কাজে লাগছে তাই ঢের। রিসিট টিসিট লাগবে না, নিয়ে যান। ফেরত দিলে ভালো, না দিলেও আমি দাবি করব না। থ্যাংক ইউ স্যার, কৃতজ্ঞতা প্রকাশ করল রানা। থ্যাংক ইউ ভেরি মাচ।
আরও গল্প কবিতা বলে আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।